আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। গুম ও বিচার বহির্ভূত হত্যার 2 মামলায় 13 জন এবং জুলাই হত্যা মামলায় 2 জন সহ মোট 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করেন 20 নভেম্বর। পরে আসামিদের নেওয়া হয় সেনানিবাসের সামরিক কারাগারে। আইন অনুযায়ী আসামিরা এখন সেনাবাহিনীতে কর্মরত নন বলে জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রিপোর্ট হাসান জাবেদের। কড়া নিরাপত্তা ব্যবস্থায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের প্রিজন ভ্যানে করে সেনাবাহিনীর 15 কর্মকর্তাকে বুধবার সকাল 7:15টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাদেরকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সকাল 8:15টায় ট্রাইব্যুনালের এজলাসে বসেন বিচারপতিরা। পরে 3 দফায় আসামিদের এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায়। 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী 20 নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন। শুনানির সময় আসামিদের পক্ষে জামিন এবং কারাগার থেকে অনলাইনে হাজিরা নেয়ার আবেদন করেন তাদের আইনজীবী। কিন্তু সেই আবেদন যথাযথ না হওয়ায় পরবর্তী শুনানির দিন ওই 2 আবেদনের উপর শুনানি হবে। আমরা জানি তার আত্মসমর্পণ করেছে, কিন্তু সেইটা পুলিশের মাধ্যমে যেহেতু কোর্টে সারেন্ডার করছে, সেইটাকে তারা বলেছে যে তারা গ্রেপ্তার হয়েছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা এই অপরাধ সংগঠিত করে নাই। আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার অ্যাপ্রুভার রাজসাক্ষী, তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশও হয়েছে। তাদের ডিফেন্স পয়েন্ট দিয়ে তারা এই ট্রায়াল ফেস করে জনগণের সামনে দেখবে যে তারা কতটুকু অপরাধ করেছে কি করে নাই। আসামিদের মধ্যে 1 জন মেজর জেনারেল, 6 জন ব্রিগেডিয়ার জেনারেল, 4 জন কর্নেল, 3 জন লেফটেন্যান্ট কর্নেল ও 1 জন মেজর রয়েছেন। এদের মধ্যে 3 জন হলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক। নানা জল্পনা কল্পনা এবং আলোচনা সমালোচনার পর 15 জন ঊর্ধ্বতন সামরিক সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এখন মামলার বাকি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণ হবে তারা এসব গুম এবং বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত কিনা, আর জড়িত হলে তাদের শাস্তি কী হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এদিকে গুমের মামলার আসামি সেনা সদস্যদের জন্য সেনানিবাসে বিশেষ কারাগারে স্থাপন করায় বিচারে বৈষম্য তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। আরেক ভুক্তভোগী ও মামলার বাদী ব্যারিস্টার আরমান বলেছেন, বিশেষ কারাগারে জেল কোড পরিপূর্ণভাবে না মানা হলে মামলার সাক্ষী ও বাদী পক্ষের জীবন হুমকিতে পড়বে। নূর হোসেনের রিপোর্ট। গুমের 2 মামলার আসামি সেনা সদস্যদের আনার আগ থেকেই আদালত চত্বর ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। সেনানিবাস থেকে আদালত পর্যন্ত সড়কের প্রতিটি মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায়। সেনা কর্মকর্তাদের যখন আদালতে তোলা হয় তখন আদালতের বাইরে বিক্ষোভ করতে দেখা যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। গুমের পরিবারগুলো দাঁড়িয়ে আছে, তাদের কষ্ট আপনাদের বুঝতে হবে। দীর্ঘদিন যারা জেলে ছিল, যাদের সন্তান 4 বছরের সন্তান রেখে গেছে বাবা, এখনো বাবা ফিরে নাই, তারা জানে গুমের কি জিনিস। আমরা অপেক্ষায় আছি, এদের প্রত্যেককেই সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। এদিকে আসামিদের কারাগারে প্রেরণের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে মামলার বাদীপক্ষ। আসামিদের বিচারের আওতায় আনায় সন্তোষ জানান তারা। বলেন, সেনাবাহিনী নয় বরং গুটি কয়েক অপরাধী কর্মকর্তার বিরুদ্ধে তাদের অভিযোগ। দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে
মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে, বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই, তাদের উপর কোনো জুলুম হোক, অবিচার হোক, এটা আমি চাই না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে বিশেষ কারাগারে রাখায় ক্ষোভ প্রকাশ করেন গুমের শিকার ব্যক্তিরা। অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না, আমরা বৈষম্য চাই না। আমি তো মনে করি আয়নাঘরে রেখে এদের বিচার করা উচিত, তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। 5 আগস্টের পর অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে তদন্তের আহ্বানও জানান মামলার বাদী ব্যারিস্টার আরমান। যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ ত্যাগ করেছে তাদেরকেও জবাবদিহির আওতায় আনা উচিত, যাতে যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে। আরও আহ্বান জানাচ্ছি, ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাবজেল, সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য সার্ভিং সেনা সদস্যের সাথে যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি। যদি না হয়, আমরা যারা ভিকটিম এবং সাক্ষী আছি, আমরা আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি। ভবিষ্যতে আর কোনো কর্মকর্তা যাতে এমন অপরাধে না জড়ায় সেই প্রত্যাশা গুম ফেরত ব্যক্তিদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে জনগণের ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ায় সেনাপ্রধান সহযোগিতা করায় সাধুবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সেনা কর্মকর্তাদের বিচারে সেনাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনের প্রতি যেভাবে শ্রদ্ধা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। আসামিদের সাব জেলে রাখার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এটা সম্পূর্ণই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তবে এই ধরনের সরকারের মতো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশ্বাস দেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। রাষ্ট্রপতি নয়, জুলাই জাতীয় সনদ নিয়ে সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জামায়াত ইসলামী ও এনসিপি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তাদের এমন অবস্থানের কথা জানিয়েছেন। এনসিপি বলেছে, উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের সুযোগ নেই। কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে তাদের দুরভিসন্ধি রয়েছে। অন্যদিকে জামায়াত ইসলামী বলেছে, গণভোট দিতে হবে জাতীয় নির্বাচনের আগে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামী ও এনসিপি প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত হলেই তারা স্বাক্ষর করবেন, যেখানে নোট অব ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। এনসিপি মনে করে, কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে তা সন্দেহজনক। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। জুলাই সনদের সাংবিধানিক আদেশ সেটা বিদ্যমান সংবিধানের অধীনে সম্ভব নয়। ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপুর জুলাই গণ অভ্যুত্থানের কোনো বৈধতা নেই। ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয়, অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। এনসিপির পর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানান, প্রশাসনে একটি দলের প্রভাব স্পষ্ট, যা দূর করতে হবে। নাম প্রকাশ না করে কয়েকজন উপদেষ্টার বিষয়েও আপত্তি জানিয়েছে জামায়াত। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আগে চায় তারা। একটি আদেশের মাধ্যমে
এটাকে বৈধতা দিতে হবে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন, প্রেসিডেন্ট এটা দিবেন না, কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট এটা আপনারা জানেন। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না, সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে। নির্বাচনের আগে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে প্রশাসনের রদবদলের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারে থাকা যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক আছে, নির্বাচনের আগে তাদের সরকার থেকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে যেহেতু নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, তাই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টের দোসর আমলাদের শপথে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বুধবার রাজধানীর ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজা রিপোর্ট। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। যারা সরকারে থাকলে নিরপেক্ষতা ভঙ্গ হবে তাদের বাদ দিয়ে সরকারকে নিরপেক্ষ করার দাবি জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো দাবি নিয়ে রাজপথে যাবার দিন শেষ। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে, যারা প্রশ্নবিদ্ধ থাকবে, যাদের নিয়ে প্রশ্ন উঠেছে, আপনারা জানেন কিছু লোক নিয়ে প্রশ্ন উঠেছে, আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের সহযোগী আমলাদের শপথে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কথা বলেন গুমের বিচার প্রসঙ্গেও। যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচাওয়ির ব্যাপার থাকবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন, অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত, এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে। এছাড়া দিনাজপুরের বিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচয় ও মতবিনিময় সভায় ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাবার দল নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয়তাবাদী কুমিল্লা ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে, আবু কাউসার ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ মোস্তাক মিয়া। বিশেষ অতিথি মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ। প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর অলিউল্লাহ জাহিদ। বিশেষ অতিথি বিএনপি নেতা মোহাম্মদ আব্দুর রহিম ভুইয়া, আনোয়ার পারভেজ, ইঞ্জিনিয়ার শাহজালাল, মোহাম্মদ মীর হোসেন, হাশেম মোল্লা, তালেব মোল্লা সহ আরও অনেকে। এ সময় কুমিল্লা বিভাগীয় বিএনপির নেতা হাজি মোহাম্মদ মোস্তাক মিয়াকে মালয়েশিয়া আগমন উপলক্ষে এক ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। সৌদি আরবের মক্কায় প্রবাসীদের উন্নত সেবা দিতে উদ্বোধন হয়ে গেল বাংলাদেশি মালিকানাধীন গ্রিন বাংলা ট্রাভেল অ্যান্ড বিজনেস কনসালটেন্সি। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানান, মক্কা নগরীর কাকিয়ায় গ্রিন বাংলা ট্রাভেল এর ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি মক্কা অ্যাপোটেল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাকেব। গ্রিন বাংলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গ্রিন ভিলেজ ট্রাভেলসের চেয়ারম্যান নাসরুল হক চৌধুরী, মক্কা এলডিপির সভাপতি আবু সালে, মক্কার ব্যবসায়ী নাবিল আল আরাবি এবং মোহাম্মদ শাহজাহান। গ্রিন বাংলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস এনটিভিকে বলেন, ইনভেস্টর লাইসেন্স, হজ ও উমরাহ, ম্যানপাওয়ার, ভিসা প্রসেসিং, বিমান টিকিট, অনলাইন সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। শেষে গ্রিন বাংলা ট্রাভেলসের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দীর্ঘ ৩০ বছর প্রবাসে সততার সাথে কর্মজীবন শেষ করে নিজ মাতৃভূমিতে ফিরছেন টঙ্গী গাজীপুরের কৃতি সন্তান সৌদি আরব তাবুক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু ইউসুফ। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, গত 18 অক্টোবর বাবু ইউসুফকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে তাবুক বিএনপি ও সহযোগী সংগঠন। বিদায়ী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তাবুক বিএনপি সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। তাবুক স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস.এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। তাবুক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়ার সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাবুক বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ, জাবেদ মৃধা, আকবর হোসেন খোকন, ফয়েজ আহমেদ, শফিক চৌধুরী, এম.কে. আনোয়ার, নজরুল ইসলাম খান, জলিল পাটোয়ারি, এম.এ. রহিম, হাফেজ আব্দুল আজিজ, মাওলানা হাজি ফারুক শিকদার, আব্দুল কাদের দুলাল, ইদ্রিস আলী সহ শতাধিক নেতৃবৃন্দ। আলোচনা সভায় বাবু ইউসুফকে সম্মাননা ও ফুল দিয়ে বিদায় জানান উপস্থিত সকল নেতৃবৃন্দ। বাংলাদেশি প্রবাসী উন্নয়ন সংস্থা মালয়েশিয়ার উদ্যোগে দেশটিতে অধ্যয়নরত মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিনতানের জালান ইমবি রেস্টুরেন্ট স্বপ্ন ছোঁয়ায় এ আয়োজন করা হয়। বাংলাদেশি প্রবাসী উন্নয়ন সংস্থা মালয়েশিয়ার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে মোহাম্মদ জার্জিস ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিলাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পিআইডির যুগ্ম সচিব মোহাম্মদ হায়দার আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপিকা রোজিনা শেখ, মোহাম্মদ শাহাদাত খান রাসেল, মোহাম্মদ নজরুল ইসলাম রহিম, মোহাম্মদ শাহ ওয়াসিম ইসলাম সহ অনেকে। সভায় সংগঠনটির সভাপতি বলেন, বাংলাদেশি প্রবাসী উন্নয়ন সংস্থা মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের একটি অরাজনৈতিক, অলাভজনক, দাতব্য সামাজিক সংস্থা। সংগঠনটির লক্ষ্য হল বাংলাদেশিদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, ঐক্য, সহমর্মিতা সহ অবস্থান ও বিপদগ্রস্ত বা প্রবাসীদের সহযোগিতা ও দক্ষ মানব সম্পদ তৈরি করা। তারই ধারাবাহিকতায় আজকের প্রযুক্তির মধ্য দিয়ে প্রবাসী শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা। উল্লেখ্য যে সংস্থাটির সিংহভাগ আর্থিক ও সার্বিক সহযোগিতা করেন মালয়েশিয়ান নাগরিক রুসনিতা। জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশি ট্রাভেল এজেন্সি উদ্বোধন হলো সৌদি আরব তাবুক আব্দুল আজিজ রোড পুরান সুক দৌলির সামনে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক্ত করতে উন্নত মানের ট্রাভেল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সৌদি আরব তাবুকে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানা প্রতিষ্ঠান দেলোয়ার অ্যান্ড বিন মোস্তফা ট্রাভেলস। তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেন এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হারুন মোস্তফা আল রশিদ প্রতিষ্ঠিত এই এজেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রোববার। ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন এবং হারুন মোস্তফা আল রশিদ। শাখার সভাপতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার টিকিটিং, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, ট্রান্সপোর্ট অ্যান্ড হোটেল বুকিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা প্রসেসিং, হজ ও উমরা, পাসপোর্টের আবেদন সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর সংক্রান্ত সকল প্রকার সেবা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রবাসী সংগঠনের সভাপতি জালাল আহমেদ, আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন তাবুক শাখার সভাপতি আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গোলাম কিবরিয়া, হাফেজ সেরাজুল্লাহ, হাফেজ জহিরুল ইসলাম, হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক সহ 3 শতাধিক প্রবাসী নাগরিক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।